সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি একটু আইন এবং দায়িত্ববোধ দুইটা নিয়ে কথা বলতে চাই। যে আইন তো আপনিও বলেন, আমরাও সবাই জানি বলি যে আইনের ঘাটতি নাই সেই হিসাবে, কিন্তু আইনটা পালন করা, আইনের প্রয়োগ এবং পাশাপাশি কিন্তু যে মানে এই যে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, সাধারণ জনগণের আবার দায়িত্ববোধেরও ব্যাপার আছে। আবার একইভাবে রাজনৈতিক দল সংগঠন যারা আছে তাদেরও দায়িত্ব। এই দায়িত্ববোধ নিয়ে যদি বলেন যে দায়িত্ববোধ পালন করলে তো এত আইনের দিকে তাকাতে হয় না, অনেক আইনের মুখোমুখি না হলেও চলে। এখন আমরা জ্ঞান বিজ্ঞানের যে অবস্থায় আমরা ১বিংশ শতাব্দীতে আছি, এটা কিন্তু ইজ ডমিনেটেড বাই ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউএসএ, ইউকে, এবং এইটাকে ওয়েস্টার্ন মানে একটা তাদের মানে পাশ্চাত্য কেন্দ্রিক একটা জ্ঞান বিজ্ঞানের চর্চা আমরা বলি। এবং সেখানে একটা ভালো জিনিস হয়েছে, কিন্তু একটা ঘাটতির জায়গা হচ্ছে মানে দে পুট মোর এমফাসিস অন দ্য রাইটস। তারা তাদের অধিকারের উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমাদের এশিয়ার দিকটা দেখেন, এশিয়াতে আপনি যে সমস্ত মেজর সিভিলাইজেশন এবং ধর্ম এসছে, আপনার ইসলামের কথা বলেন, ক্রিশ্চিয়ানিটির কথা বলেন, হিন্দুইজমের কথা বলেন, বুদ্ধিজমের কথা বলেন, তারপরে জুডাইজমের কথা বলেন, তারা কিন্তু দায়িত্বের কথাটা বেশি বলে। এখন আপনি যখন ওই নিজের অধিকার সম্পর্কে বেশি সচেতন হচ্ছেন, অধিকার অবশ্যই দরকার, তখন কিন্তু ইউ আর বিকামিং সেলফিশ। হ্যাঁ, এবং এখন আমরা যে ভোগবাদী পুঁজিবাদী যে সমস্ত ব্যবস্থা এবং যেটার ব্যবস্থা মধ্য দিয়ে মাঝে মাঝে আমরা নানা রকম সামাজিক অপরাধ, দুর্নীতি এবং অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাই, তার একটা জায়গায় কিন্তু এই যে অধিকার, বেশি বেশি অধিকার। তা আপনি যে দায়িত্বের কথাটা বললেন, তখন আমার কাছে মনে হলো যে আমার কাছে বারবারই কিন্তু মনে হয়েছে যে অধিকার অবশ্যই দরকার, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যদি বেশি সচেতন থাকতেন, তাহলে পরে আমাদের সমাজটা বোধহয় অনেক বেশি বাসযোগ্য হতো। এবং এই যে এই দায়িত্বের জায়গা থেকে আমরা মানে এই দায়িত্বের প্রতি উন্নাসিক কেন আমরা? দায়িত্বের প্রতি, দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্ববোধ, যে আমার তো দায়িত্ব আছে যে আমি গাড়িটা পার্কিং এ রাখবো, রাস্তায় রাখবো না, সেই জায়গাটা থেকে আমাদের মধ্যে আর অনেক আমরা বলতে পারি যে আমরা একটি লাইন ধরে কোনো কিছু, কোনো যদি সেবা নিতে যাব, লাইনে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, সেই যে একটা অসহিষ্ণুতা, সেটাও তো আমাদের দায়িত্বহীন করে তোলে। আমাদের এখানে কথা আমরা বেশি বলি, কাজটা কম করি, আবার নিজের যেটা প্রাপ্য সেটার জন্য আমরা প্রচন্ড অসহিষ্ণু হয়ে যাই, সেটার জন্য নিয়ম ভাঙতেও তোয়াক্কা করি না, কিন্তু নিজের দায়িত্ব কিংবা কর্তব্য পালনের ব্যাপারে আমাদের এইটা ধরেন যে এটা একদম ছোটবেলা থেকে নানা কিছু থেকে এই বিষয়টা গড়ে ওঠে। আপনার যে দায়িত্ববোধ, আপনার যে নৈতিকতা, আপনার যে দৃষ্টিভঙ্গি, সেটা আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে আপনি যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন, আপনার যে সমাজে বড় হয়েছেন, সেটার একটা প্রভাব কিন্তু থাকে। এবং সেই জায়গাটাতে কিন্তু মানে একটা সময় ছিল, আমাদের সমাজেও ছিল, কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে সোশ্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। সেই ট্রান্সফরমেশনের সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় ঘাটতির জায়গা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে আমাকে মনে হয় যে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমার নির্বিঘ্নে বা নির্মোহভাবে সেবা পাওয়ার কথা ছিল, বা মানে এই যে অধিকারের কথা আপনি বলছেন, আমি দায়িত্ববোধের কথা বলছি, আমার অধিকার যেখান থেকে আমি নিশ্চিতভাবে পাওয়ার কথা ছিল, বা যেই প্রতিষ্ঠানগুলো আমাকে অধিকার থেকে বঞ্চিত করার কথা না, যখন বঞ্চিত করছে, তখনই আমি কি ধৈর্যচ্যুতি ঘটছে? আমার ধৈর্যচ্যুতি কি ঘটছে? ধৈর্যচ্যুতি তো ঘটছে না। সেই কারণে আমরা তো প্রচন্ড সহনশীল জাতি। আমরা তো কোনো কিছুতে রিয়াক্ট করি না, কারণ আপনি আইনটা ভেঙে ফেলছি, আইন আমি নিজে দায়িত্ব পালন করছি, যাওয়ার হবে আমাকে তো, আমি পার্কিং নাই কিন্তু আমি পার্কে রাখলাম, রাজুক আমাকে কি করবে, পুলিশ কি করবে, এরকম তো দেখাই গেছে। নিয়মিত রাখছি, কিছু হচ্ছে না। হ্যাঁ, বা আমি তো এভাবে রাখতে চেয়েছিলাম, রেখেছি, কিন্তু আমার পাশের জন না রেখেও সে ভালো আছে। সেবা পাওয়ার কথাটা আপনি বললেন তো, এখন ধরেন যে আমার এখানে 1947 সালে একবার আমরা ভারত এবং পাকিস্তান হলো, 1971 সালে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। আমরা কি ওইভাবে জনবান্ধব প্রতিষ্ঠানগুলো করতে পেরেছি? মানে এখনো আপনি দেখেন যে এটা ঠিক যে আজকে আমাদের বাঙালিরাই শাসন করছে, তারাই সামরিক কর্মকর্তা, তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ভাই বোন, কিন্তু আপনার সিস্টেমগুলো পরিবর্তন হয়েছে কিনা? আপনি আজকে পাসপোর্ট অফিসে গেলে কি দেখেন?
আপনার পাসপোর্ট যদি করতে চান তাহলে পরে আপনার 7 দিন থেকে 14 দিন আপনার চলে যাবে। ভূমি অফিস আপনাকে হয়রানি করবে, আপনাকে 14টা কাউন্টারে গিয়ে করতে হবে। আপনি পুলিশ স্টেশনে গেলে কি সেবাটা পাবেন, আপনি হাসপাতালে গেলে কি সেবাটা পাবেন। এই যে সেবার দিকটা যে বলছেন, আমরা কিন্তু ওই জায়গাটা আমরা কিন্তু করতে পারি নাই। হ্যাঁ, একটা হচ্ছে এইটা। আর আপনি যে দায়িত্ব এবং কর্তব্যের কথা বলছেন, দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে আমার কাছে মনে হয় যে এইটা আপনি আইন করে, আপনার সংবিধান কিংবা অন্যান্য আইন করে আপনি দায়িত্ব কর্তব্যের কথা বলে দিলেই সেটা কিন্তু হবে না। কারণ আইন কর্তব্যের যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হয় যে আপনার নিজের বোধ, আপনার মনন, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে দায়িত্বের বিষয়টা যদি না থাকে, তাহলে পরে শুধুমাত্র উপদেশ দিয়ে, শুধুমাত্র আইন করে এটাকে করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এবং আমি বিভিন্ন সময়ে নানা দেশ ঘুরেছি এবং আমি ইউরোপিয়ান কান্ট্রিতে আমি দেখেছি যে তাদের ভিতরে কিন্তু একটা প্রবণতা হচ্ছে, তারা যদি কোথাও কোনো সিস্টেম থাকে সেই সিস্টেমটা তাকে মেনে চলে। তাদের ভিতরে একটা প্রবণতা আইন মেনে চলার। কিন্তু বাংলাদেশের মুশকিলটা হচ্ছে কি, এইখানে যারা শিক্ষিত লোক এবং যারা ক্ষমতাবান লোক, তারা সবচেয়ে বেশি আইন ভঙ্গ করে। আমি এই জায়গা থেকে শুরু করব, বিরতিতে যাচ্ছে কার্যক্রম এসে জানতে চাবো, বা আমাদের একই হয়তো অভিজ্ঞতা আপনার আমার বা আমাদের সবার দর্শকদেরও, যে যারা ক্ষমতাশালী না, যারা একদম কৃষক, প্রান্তিক মানুষ, তারা কিন্তু আইন সেভাবে ভঙ্গ করেন বা ওই যে নিয়মের বাইরে চলে যান, তা কিন্তু আমরা দেখি না। সুতরাং শিক্ষিত জনগোষ্ঠী, প্রভাবশালী মহলই ভাঙে, তাহলে এই আমরা আইনের মধ্যে চলবো কিভাবে, এই চক্রের মধ্যে আমরা থাকবো কিভাবে? আমরা কিন্তু আইন তাদেরকে ভঙ্গ করতে দেখছি বেশি। হ্যাঁ, সেটা মানে খুব কষ্টের একটা জায়গা যে আপনার যারা আইন তৈরি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আপনি দেখেন যে এখানে সবচেয়ে শিক্ষিত এবং ক্ষমতাবান ব্যক্তি যারা, তারাই সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করেন। হ্যাঁ, এবং আপনি মানে দেখবেন যে প্রায় এইরকম ছবি তো আপনার ডেইলি স্টারে অনেকবার ছাপা হয়েছে, যে আপনার একটা ট্রাফিক জ্যামে হাজার হাজার লোক একপাশে আটকা পড়ে ওনারা হয়রানি হচ্ছেন, জেরবার হচ্ছেন, আর বিপরীত দিক দিয়ে আইন ভেঙে একজন মন্ত্রীর গাড়ি, একজন এমপির গাড়ি, একজন পুলিশ কর্মকর্তার গাড়ি চলে গেল। হ্যাঁ, তারপরে আবার আমাদের আবার নানা রকম সমস্যা। আপনি বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন যে একসাথে যদি 10 জন ছেলে তারা যদি একসাথে হয়, তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা কথা বলে। সুতরাং এই যে বিষয়গুলো, এইটা কিন্তু আমাদের মানে ওই আইনের প্রতি যে শ্রদ্ধা, সেই আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু প্রকাশ করে না। মানে ক্ষমতার প্রদর্শন, এই যে মানসিকতা, এই মানসিকতাগুলো পরবর্তীতে আপনি দেখেন, এই আমার শিক্ষিত ছাত্রছাত্রী তারা কিন্তু প্রশাসনে যাচ্ছে, তারা ব্যবসা বাণিজ্যে যাচ্ছে, তারা নানা জায়গাতে যাচ্ছে। সুতরাং এই মানে এই যে আপনার মানসিকতা কিংবা দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে আইন দিয়ে আপনি করলেন। কারণ আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের এখন ল কোডে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 1000-এর কাছাকাছি কিংবা তার বেশি আইন বাংলাদেশে আছে, কিন্তু তার প্রয়োগ আপনি কোথায় দেখবেন? এবং বাংলাদেশের আইনের আরেকটা বড় সমস্যা এটা, মানে সরকারি দলের একরকম প্রয়োগ, বিরোধী দলের জন্য একরকম, আপনি গরিব হলে আপনার জন্য আইন একরকম, আর যদি আপনি ধনী হন তাহলে অন্যরকম। আমার মনে পড়ছে কয়েক বছর আগে যে আপনার বেশ কয়েকটা প্রায় শতাধিক কিংবা 100-র মতো শিশু আপনার নিখোঁজ হয়ে গেল, এবং বেশ কিছু ঘটনা হলো যে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম হয়ে গেল। তারপরে আমরা যখন দেখলাম যে বেলার নির্বাহী পরিচালক, তার হাজবেন্ড যখন নিখোঁজ হলেন, দেখলাম যে একদম রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তর সেখান থেকে অন্যরকমভাবে নড়াচড়া শুরু হলো, কয়েকদিন পরে তাকে পাওয়া গেল, কিন্তু অনেকে কিন্তু পাওয়া যায় নাই। সুতরাং আইন যদি আপনি ধনী হলে আপনার জন্য একরকম ট্রিটমেন্ট দেয়, আর আপনি গরিব হলে আপনাকে ভিন্ন রকম ট্রিটমেন্ট দেয়, তাহলে পরে তো আপনার ওই আইনের যে ন্যায় বিচার করার যে সক্ষমতা, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। আবার ওইটা আদৌ সেটা ন্যায় বিচার করতে পারবে কিনা। এবং আমাদের এখানে যে আইনের আপনার যে জুডিশিয়াল সিস্টেম আমরা দেখি, তার প্রধান সমস্যা, ধরেন যে আমাদের এখানে আপনি দেখবেন যে আইন কানুন, সাবস্টেন্টিভ ল, প্রসিডিউরাল ল, জুডিশিয়াল সিস্টেম, আপনি কোর্ট স্ট্রাকচার অনেক কিছু পাবেন, কিন্তু মুশকিল হচ্ছে যে ইটস ভেরি ডিফিকাল্ট টু এনশিওর জাস্টিস ইন আওয়ার কান্ট্রি। কারণ আপনি হিউজ কস্ট অফ লিটিগেশন, এত মামলার এত ব্যয়, অধিকাংশ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না। আর নাম্বার 2 হচ্ছে যে ডিলেইড ডিসপোজাল অফ দ্য কেসেস। আপনি আজকে যদি একটা মামলা করেন, তাহলে পরে সেই মামলাটা নিষ্পত্তি হবে 15 বছর পরে, 20 বছর পরে, 25 বছর পরে। এখন 25 বছর কিংবা 20 বছর পরে যে আপনি মামলার রায়টা পেলেন, ওইটা আপনার কি কাজে লাগবে?
তাহলে আপনার ন্যায় বিচারটা হলো আপনার জীবন থেকে তো সময় চলে গেল। হ্যাঁ, আপনার 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 মানে আপনি কিভাবে সেটা ন্যায় বিচার নিশ্চিত করবে, এবং সেটা নিশ্চিতভাবে আপনার হিউম্যান রাইটস ভায়োলেশনের শামিল বলে অনেকে একদিনও মনে দেখলাম করে। যে বিনা বিচারে অনেকে আটক আছেন এবং দেখা যাচ্ছে যে মানে মূল আসামির সঙ্গে তো নামে মিল, সে কারণে অনেকে কিন্তু আদালতে কি বলে এই কারাগারে 10 বছর 12 বছর 15 বছর যাবত বন্দী আছে, সেগুলো তো আমরা দেখলাম। হ্যাঁ, বিনা বিচারের প্রশ্নটা তুলে আপনি ভালো করেছেন। আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের ভাষায় ক্রস ফায়ার, তারা ক্রস ফায়ার বলেন, কিন্তু আমরা দেখি যে গল্পটা একইভাবে সবাই এই বন্দুক যুদ্ধে নিহত হয়। আমরা বলি এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এবং এইখানে আপনি দেখবেন, আপনি উইকিলিক্সে বাংলাদেশ, মশিউল আলমের একটা বই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে আপনার ইনফরমেশনগুলো প্রকাশিত হয়েছিল। মার্কিন অ্যাম্বাসেডর উনি এটা 2004-05 এই সময়টার দিকে তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে নির্বাহী আপনার ডিজি, তার সাথে একটা কথা বলছিলেন আপনার মার্কিন অ্যাম্বাসিতে, এবং তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে ডিজি তিনি খুব গর্বিতভাবে বলছিলেন যে আমরা এতগুলো ক্রসফায়ারে লিস্টেড ক্রিমিনাল যারা আপনার তালিকাবদ্ধ সন্ত্রাসী, তাদেরকে আমরা হত্যা করেছি, এবং তাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, এবং কোনো কোনো জায়গায় জনগণ মিছিলও করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি তালিকাবদ্ধ সন্ত্রাসীকে যখন আপনি বিনা বিচারে মেরে ফেললেন, তার মানে হচ্ছে একদিকে আপনার বিচার ব্যবস্থা, আপনার ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না, সেটা প্রকাশিত হলো, উন্মোচিত হলো। আর একদিকে আপনি কিন্তু একটা বাহিনীর হাতে আপনি একটা ছাড়পত্র দিয়ে দিলেন যে তারা বিনা বিচারে যে কাউকে খুন করে ফেলতে পারে। হ্যাঁ, এখন ওইটাতে ধরেন যে শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি না, তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারও কিন্তু অনেক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, এবং সেরকম বাস্তবতাও আছে যে তালিকাবদ্ধ সন্ত্রাসী বন্দুক যুদ্ধে মেরে ফেলার পরে মানে এলাকার জনগণ খুশি হয়েছে, এটা ঠিক। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যদি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোথাও কোনো ত্রুটি থাকে, তাহলে পরে ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট, আপনার সেটাকে ঠিক করা মানে উচিত। দ্রুত বিচার প্রক্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, আপনি এমনভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে আপনি নিশ্চিত করবেন যাতে করে প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পায়। অনেক মানবাধিকার কর্মী এবং অনেক মানে আমরা যারা আইনের সাথে কাজ করি, আমরা আশঙ্কা করছিলাম যে এইভাবে যদি কোনো বাহিনীকে আপনারা একটা ছাড়পত্র দিয়ে দেন মানে হত্যা করার, তাহলে পরে এইটা ভবিষ্যতে একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যেতে পারে, এবং সেটা আমরা দেখলাম নারায়ণগঞ্জে 7 মার্ডার কেসে। আমি একটু বিরতিতে যাচ্ছি কার্যক্রম এসে যে এই যে বিনা বিচারের কথা বলছিলেন যে কারাগারে আটক, আপনি ক্রসফায়ারের দিকে গেলেন, কিন্তু বিনা বিচারে এখনো অনেকে আটক আছে আমরা দেখছি। কিন্তু এই যে আইনের দুর্বলতার কথা বলতে, সেখানে আমরা দেখছি থানা পর্যায়ের ওখানে চার্জশিট তৈরিতে ঝামেলাটা হয়ে যাচ্ছে। যখন বিচারকদের কাছে যাচ্ছে তখন তো তারা চার্জশিটের উপরই মানে তাদের যে রায় বা তাদের যে বিচারের যে ব্যাখ্যার যে দেখার চেষ্টা করে, সেটা তো ওই চার্জশিটের উপর নির্ভর করেই করে। সেই জায়গাটা নিয়ে যদি একটু কথা বলেন, সেটা দেখা যাচ্ছে যে থানা থেকে দুর্বল হয়ে যাচ্ছে মামলাটি। তখন আর আমি জানি না, এটা আপনি বলতে পারবেন যে সঠিক বিচার কি করা যায় না যায়, সেটা আমি একটা দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের তো আমরা মোটামুটি জানি 4টা কম্পোনেন্ট, একটা হচ্ছে পুলিশ, একটা পাবলিক প্রসিকিউটর সরকারি উকিল, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, আর একটা হচ্ছে প্রিজন। হ্যাঁ, তো এই যে আপনার পুলিশ, পাবলিক প্রসিকিউশন সিস্টেম, তারপরে ক্রিমিনাল কোর্ট, প্রিজন, এটার যে ইনফ্রাস্ট্রাকচার, এটার কর্মকর্তা, তারপরে ইসের যে বেতন, তারপর এটার যে লজিস্টিক, এটার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় কিন্তু, এবং তার মূল লক্ষ্য হচ্ছে যে টু এনশিওর পানিশমেন্ট অফ দ্য পারপেট্রেটর, যারা অপরাধী তাদের শাস্তিটা নিশ্চিত করা। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের এখানে কনভিকশন রেট আমি যতটুকু জানি 15 থেকে 20 ভাগ, তার মানে 80 জন অপরাধীর বিচার কিন্তু মানে শাস্তি কিন্তু এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দিতে পারছে না। এবং এই কনভিকশন রেট এত কম হওয়ার কারণটা কি, সে ব্যাপারে একটু আমরা খোঁজ খবর করার চেষ্টা করেছি, এবং সেখানে একটা প্রধান ত্রুটির জায়গা হচ্ছে যে আপনার যখন একটা অপরাধ হয় তখন আমরা আইনের ছাত্র, সেটাকে আমরা ওই অপরাধকে বলি পাবলিক রং। হ্যাঁ, এটা প্রাইভেট রং না, পাবলিক রং। এবং পাবলিক রংটা যখন হয় তখন কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব, যারা অপরাধ করেছে তাদেরকে কাঠগড়ায় হাজির করে তাদের শাস্তিটা নিশ্চিত করা, এবং রাষ্ট্রের তরফ থেকে মূল কাজটা করে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর। এখন আমাদের এখানে পুলিশ
তাদের মানে উপরের লেভেল পুলিশ তাদের মোটামুটি বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে যারা যান তাদের একটা শিক্ষা দক্ষতা থাকে, কিন্তু ওই সিস্টেমের কারণে অনেক কিছুই করা যায় না। আর নিচের লেভেলের যে পুলিশ তাদের সমস্যা কিন্তু অনেক, এবং তাদের রিক্রুটমেন্টের জায়গাটাই মানে তাদের রিক্রুটমেন্টটাই হয় পয়সার বিনিময়ে। আচ্ছা, হ্যাঁ, এবং নিয়োগ এইখানে প্রক্রিয়াতেই- আপনার এখন আর যে পাবলিক প্রসিকিউটর যারা তাদের অ্যাপয়েন্টমেন্টটা হয় পুরোপুরি রাজনৈতিক বিবেচনায়, যার প্রেক্ষিতে দেখা যায় যে খুব অদক্ষ আইনজীবী এবং তাদের সাথে সাথে যুক্ত হয়, তাদের কোনো কমিটমেন্ট থাকে না, এবং যার প্রেক্ষিতে হয় কি যে যারা ভয়ঙ্কর সন্ত্রাসী, ভয়ঙ্কর অপরাধী, এমনকি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, আমরা দেখছি যে এই জঙ্গিরাও অনেকে আপনার জামিনে বেরিয়ে এসছে। এবং এই জঙ্গিদের জামিন যেন না হয় সেই মূল দায়িত্বটা কিন্তু পাবলিক প্রসিকিউটরদের ছিল, এবং তারা অনেক ক্ষেত্রে এই দায়িত্বটা ঠিকভাবে পালন করেন নাই, এবং অনেক ক্ষেত্রে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন। আচ্ছা, সুতরাং এই যে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদের দায়িত্ব হচ্ছে, এবং তারা যদি তাদের দায়িত্বটা আপনার দক্ষতার সাথে পালন করেন তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর দি ক্রিমিনালস টু এসকেপ দি পানিশমেন্ট। কিন্তু আমাদের এখানে সেটা হয় না বলেই আপনার এই কি বলে যে কনভিকশন রেটটা এত কম। হ্যাঁ, তারপরে ক্রিমিনাল কোর্টের কিছু দুর্বলতা সত্ত্বেও ক্রিমিনাল কোর্ট আছে মোটামুটি, কিন্তু ক্রিমিনাল কোর্টের মূল সমস্যা হচ্ছে যে ওভারবার্ডেন্ড, মানে আপনার মামলার সংখ্যা অত্যধিক। এবং আমার অনেক ছাত্র এবং বন্ধু তারা এখন বিভিন্ন ক্রিমিনাল কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের সাথে কখনো কখনো যে কথা হয়, তো তারা বলেন যে আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কিংবা ক্রিমিনাল কেসের একটা মূল জায়গা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন বাই দি পুলিশ। তো ওই ইনভেস্টিগেশনটাই ঠিক মতো হয় না। আচ্ছা, সেটাই বললাম। হ্যাঁ, ইনভেস্টিগেশনটাই ঠিক মানে মতো হয় তদন্তটাই না। হচ্ছে না। ইনভেস্টিগেশনের জন্য অনেক ক্ষেত্রে পুলিশ পর্যাপ্ত সময় পায় না। হ্যাঁ, পুলিশের পক্ষে তো সেটাই বলা হয়। হ্যাঁ, পুলিশ পর্যাপ্ত সময় পায় না। আবার অনেক সময় যেখানে পর্যাপ্ত সময় পায় সেখানে হয়তো বা সরকারি হস্তক্ষেপ থাকে, কিংবা প্রভাবশালীদের হস্তক্ষেপ থাকে, কিংবা দুর্নীতির আশঙ্কা থাকে, যার ফলে হয় কি যে তদন্ত এবং তদন্তের যে রিপোর্টটা, ইনভেস্টিগেশনের যে রিপোর্টটা আমরা দেখি যে সেটা পুলিশ রিপোর্ট দুইটা ভাবে হয়, একটা ফাইনাল রিপোর্ট কিংবা চার্জশিট, তো দেখা যায় যে সেটাই ফল্টি। হ্যাঁ, তো এইটা মিলে দেখা যায় যে ভিত্তির উপর একটা ফৌজদারি মামলা দাঁড়িয়ে থাকে সেটাই ত্রুটিপূর্ণ, এবং এই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এবং আরো অন্যান্য পরবর্তীতে ট্রায়াল স্টেজে সেখানে সংস্কারের উইটনেস জায়গাটা পাওয়া কি? যায় না, নানা কারণে দেখা যায় যে কনভিকশন রেট একদম। কিন্তু এটা আমরা তো অনেকদিন যাবতীয় শুনে আসছি, মানে আপনি শিক্ষক হওয়ার আগে, ছাত্র হওয়ার আগে থেকে তো শুনে আসছেন, তাই না? সেটা তো শেষ করতে হবে। সেই জায়গার কাজ কি হচ্ছে? ওই যে বললাম যে আমাদের এখানে আমরা 1947 সালে একবার ভারত পাকিস্তান হয়েছে, 71 সালে আবার বাংলাদেশ স্বাধীন করেছি। আপনি তো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন নাই, কিংবা আপনার প্রত্যেকটা জায়গা যে আপনার এডুকেশন সিস্টেম, আমার পুলিশ সিস্টেম, আপনার হেলথ সিস্টেম, আপনার বিভিন্ন জায়গাতে যে সমস্ত সিস্টেম চলছে সেটা যেভাবে চলছে সেভাবেই চলছে। হ্যাঁ, ওটা জনগণের জন্য সেবা নিশ্চিত করতে পারছে কিনা, কিংবা ওটার যে মূল কাজ সেটা সে ঠিকভাবে করতে পারছে কিনা সেটা সম্পর্কে কোনো মনিটরিং নাই, কোনো তদারকি নাই। কোনো তদারকি নেই, কিংবা সেটার ব্যাপারে যে একদম রাষ্ট্রের পলিসি মেকিং লেভেল থেকে, এবং সাম্প্রতিক সময় তো আপনি জানেন যে শিক্ষা টেক্সট বুক বোর্ড এবং তারা যে কাণ্ডটা করলো, হ্যাঁ, এবং সেইখানে দেখেন যে অদক্ষ অযোগ্য লোককে সেখানে দিয়েছে, এবং তারা খুব সাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্ত বানান ভুল, তারপর রামায়ণকে বাদ দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এবং সাম্প্রতিক সময় আমরা অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বক্তব্য থেকে জানতে পারলাম যে ওখানে কিন্তু একটা খুব মানে কি বলে যে এক্সপার্ট একটা টিম কিন্তু আছে, কিন্তু তাদের কাজে লাগানো হচ্ছে না। হ্যাঁ, তা আপনার এইখানে অনেক জায়গায় আছে যে আপনি কি বলে যে আমরা এখানে যে সিস্টেমটা যেভাবে চলার কথা, আপনি রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানকে আপনি ধরেন যে মডেল হিসেবে, যে আপনি একটা পুলিশ স্টেশনে যাবেন, আপনি একটা হাসপাতালে যাবেন, আপনি পাসপোর্ট অফিসে যাবেন, আপনি ল্যান্ড অফিসে যাবেন, এবং সেখানে যে সার্ভিসটা আপনার পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন কিনা এবং কেন পাচ্ছেন না। আপনার মডেল শব্দটা যদি কার্জন ভাই নেই, আমরা মডেল থানা করছি, অনেক কিছু মডেল হিসাবে নিচ্ছি, সেই মডেল হিসাবে নিতে যে আসলে অভিজ্ঞতাটা কি সেটা একটা, আর হচ্ছে আমরা কি কথাগুলো বলেই যাব, অনেক মডেল হচ্ছে, যে মডেল থানা হচ্ছে, কিন্তু মডেল থানার সেবাটা কি আসলে মডেলের আপনি বলছিলেন মডেল থানার চেয়ে বড়টা বলছিলেন সলিউশনের কথা, যে আমরা কি শুধু কথাই বলে যাব, সলিউশন কিছু হবে না। দেখেন সলিউশনের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পেরেছি, এখানে সলিউশনের মূল জায়গাটা হচ্ছে যে এখানে যারা ক্ষমতায় যাবেন তাদের রাজনৈতিক সদিচ্ছাটা, এবং যারা মানে পলিসি মেকার
তাদের সদিচ্ছাটা তারা বুঝে প্রত্যেকটা সিস্টেম এটা যদি প্রয়োজন মানে যদি আপনার সেটাকে পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করবেন, যদি সংস্কার প্রয়োজন হয় সংস্কার করবেন। এখন দেখেন আপনি 2004, 5, 6 সালে ওই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তিনি এই কথাগুলো বলতেন যে পুলিশ হচ্ছে জামাত বিএনপির লাঠিয়াল বাহিনী, এবং তিনি অনেক সময় বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বলেছেন হন্তারক বাহিনী এবং এইটাকে বিলুপ্ত করার কথাও বলেছেন। তা আজকে কি পুলিশ ফেরেশতা হয়ে গিয়েছে? এখন মুশকিল হচ্ছে আমাদের যে সলিউশনটা দরকার, আমাদের যে পরিবর্তন সংস্কারটা দরকার, এটা হচ্ছে যে আমাদের বিরোধী দল যখন থাকে তখন একরকম কথা বলে, ক্ষমতায় গেলে ভিন্ন রকম কথা বলে। এখন আপনার পরিবর্তনটা কিভাবে আসবে, এটা হচ্ছে একটা দিক, যে যারা পলিসি মেকার তারা হচ্ছে যখন ক্ষমতায় যাচ্ছেন তারা সেটা সুবিধাভোগী, যার ফলে ক্ষমতায় গিয়ে তারা পরিবর্তনটা করেন না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা জনগণ ভুক্তভোগী, আমাদের যে ভয়েসটা থাকা উচিত পরিবর্তনের জন্য সেই ভয়েসটা কিন্তু নাই। মানে এই যে এই সেবা নিতে যে দুর্ভোগে বা বিড়ম্বনা কবলে যখন পড়ি তখন আমরা আসলে, এবং আমরা এই যে সম্মিলিতভাবে যে বলবো যে আমাদের একটা ভালো পুলিশি ব্যবস্থা চাই, আমাদের ভালো একটা পাসপোর্টের ব্যবস্থা চাই, আমাদের ভালো একটা ভূমি অফিস চাই, আমাদের ভালো স্বাস্থ্য সেবা চাই, আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা চাই, যে আমরা যে একসাথে প্রতিবাদ করে বলবো সেই ভয়েসটাও নাই। আমরা কথাই বলে যাচ্ছি, কোনো সলিউশন হচ্ছে না, পাচ্ছি না বলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে এই আমার কাছে মনে হয় যে এইটা মানে ধরেন কিছু ওই 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার, সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিলেন তারা কিছু সংস্কার চেষ্টা করেছেন, কিছুটা হাফ ডান। আবার তাদের বড় সমস্যা হচ্ছে তারা অগণতান্ত্রিক শক্তি। এখন গণতান্ত্রিক শক্তির কাছে আমরা যে প্রত্যাশাগুলো করি যে আমরা তারা শিক্ষা, স্বাস্থ্য, তারপর গণপরিবহন এই জায়গাগুলো ঠিক করবেন, দেখা যায় যে তারা সেটার যখন ক্ষমতায় থাকেন তারা পুলিশকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। আর একটা স্টেক হোল্ডার হচ্ছে পুলিশ নিজে। কারণ পুলিশের ইমেজ যখন প্রশ্নবিদ্ধ হয় সে কিন্তু কম সাফার করে না, এবং আপনার পুলিশ নিজেই কিন্তু তার একটা নতুন আইন করেছে, ওই যে 1861 সালে যেটা আইনটা ছিল সে নিজেই কিন্তু করেছে, এবং যে আইনটা করেছে সেটা এখন মন্ত্রণালয়ে বস্তাবন্দি, এবং সেটা কিন্তু সেখানে সে এমন কিছু বিধান করেছে প্রচন্ড বিতর্কিত। যেমন ধরেন সেখানে সে দাবি করেছে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, সেখানে সে বলেছে যে পুলিশের সেকেন্ড জব, দ্বিতীয় চাকরি নেওয়ার সুযোগ থাকতে হবে। সেখানে বলা হয়েছে যে আপনার পুলিশ যদি কোনো করে আপনার মানে পুলিশের বিরুদ্ধে যদি কেউ মামলা করতে যায় তাহলে পরে 6 মাসের ভিতরে যদি মামলা না করে তারপরে মামলা করা যাবে না। এই ধরনের বিতর্কিত অনেক বিষয় করেছে। এবং আপনি যে মডেল থানার কথা বললেন, এটা কিন্তু পুলিশের তরফ থেকে আপনার বিভিন্ন সময় এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে কি বলে মডেল থানা, কমিউনিটি পুলিশিং। এবং আপনার পুলিশের যে সবচেয়ে বড় জিনিস, পুলিশ কিন্তু একা কখনো অপরাধ মানে ক্রাইম কন্ট্রোল এবং প্রিভেনশন, এটা দেশে যে এক্সপেরিমেন্টগুলো আমরা পাচ্ছি সেখানে কিন্তু পুলিশ পিপল পার্টনারশিপ যখন হয় তখন কিন্তু আপনার মানে জনগণও ভালো থাকে, পুলিশও ভালো থাকে, অপরাধ কন্ট্রোলটাও ভালো হয়। কিন্তু আমাদের এখানে ফেল করেছে, কারণ আমাদের এখানে আপনার মানে ওই যারা ক্ষমতাসীন তারা পুলিশকে সবসময় তাদের নিজেদের মানে ক্ষমতার জন্য ব্যবহার করে, পুলিশও তার সুবিধাটা নেয়, এবং আমরা যারা জনগণ আমরা এই সবচেয়ে বড় সাফারার হয়ে থাকি। এবং একটা জিনিস তো দেখা যাচ্ছে যে কিছু কাজ যে হয় না, আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি তো মাঠে তো এখন আর প্রতিবাদ নেই, তো সামাজিক যোগাযোগ মাধ্যম যখন খুব বেশি সোচ্চার হয়ে ওঠে তখন কিছু জায়গায় কিন্তু আবার ব্যবস্থা নেওয়া হয়। আপনি যে জায়গাগুলোর কথা সেখানে আমরা দেখি যে সুতরাং মানে সাধারণ মানুষ কিন্তু সোচ্চার না সেটাও কিন্তু বলা যাবে না, হ্যাঁ, সেটা আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার যখন ওই যে রাজন হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে অনেক কিছু হলো, রাকিব হত্যাকাণ্ড নিয়ে হলো, পাঠ্যপুস্তকগুলো, কিন্তু এই যে এটার সমাধান যেটা হচ্ছে মানে সেটা কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভালো, কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট কেস নিয়ে, কিন্তু একটা প্রতিষ্ঠানের ব্যাপারে হচ্ছে না। আপনি প্রতিষ্ঠানের ব্যাপারে যে আমার শিক্ষা ব্যবস্থাটাকে ওই সংবিধানের 17 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে সায়েন্টিফিক, মাস ওরিয়েন্টেড, ইউনিভার্সাল এডুকেশন ফর অল দি পিপল অফ বাংলাদেশ, সেটা কি হচ্ছে?
হ্যাঁ, ওদের নীতি এবং আপনার- প্রতিষ্ঠান সেটা হ্যাঁ, হচ্ছে না। আপনার হ্যাঁ। আপনার স্বাস্থ্য সেবাটা কি সেরকম হচ্ছে যে আমরা, হ্যাঁ, আমি আমি আমার বিচার ব্যবস্থায় কি আমি সেবা, কিন্তু আপনার কাছে মনে হয় না এই যে আপনি নিজেই বলছেন যে কথা বলতে বলতে একটা জায়গায়, এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, তারপর তার দেখা থেকে সনাতন বা মূলধারার গণমাধ্যম হোক, যখন সোচ্চার হচ্ছে, আপনি বলছেন যে কিছু কিছু একদম ঘটনা ধরে হচ্ছে, একটা পর্যায়ে যে নীতি এবং প্রতিষ্ঠানগুলো তো বাধ্য হবে, কতদিন তারা এইভাবে এই জবাবদিহিতার বাইরে থাকতে পারবে? একটা সময় তো নিশ্চয়ই। হ্যাঁ, এখন ধরেন যে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে যাচ্ছি, হ্যাঁ। মানে অনেকেই বলেন পুঁজির প্রাথমিক সঞ্চয়নের হুম। সময়, এবং এটার মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদের অনেকের হাতে পয়সা এসছে, আরো আসবে। আসবে। তারপরে তাদের নিজেদের প্রয়োজনে তখন তারা ইনফ্রাস্ট্রাকচার চাইবেন, প্রতিষ্ঠান তাদের চাইবেন, পুঁজির নিরাপত্তার হ্যাঁ, জন্য। পুঁজির নিরাপত্তার জন্য, তারপরে ব্যক্তি নিরাপত্তা, ব্যক্তি, ওই তো সামষ্টিক পুঁজির বা নিরাপত্তা, ব্যক্তি, নানা হ্যাঁ। প্রফেশনাল গ্রুপ, হ্যাঁ, হ্যাঁ। নানা মানে সেটা ব্যক্তিও হতে পারে, প্রফেশনাল গ্রুপও হ্যাঁ, হতে হ্যাঁ। পারে। তারা তখন তাদের নানা রকম মানে ব্যক্তি এবং সামষ্টিক স্বার্থের জন্য তারা ইনফ্রাস্ট্রাকচার চাইবেন, প্রতিষ্ঠান চাইবেন, তখন হবে। সেইটা একটা আশার জায়গা, হ্যাঁ, এবং সেটা আপনি বলতে এবং পারেন। সেটা কত দূর সেটাই হলো সেটা এখন। কত দূর, সেটার জন্য আমরা হ্যাঁ, কথা বলেই যাব, কথা বলেই আমরা যাব। আশা প্রত্যাশার জায়গা আমরা মানে প্রত্যাশা করতেই সেই থাকবো। পথ দ্রুত ফুরাক, সেটা চাওয়া আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।